আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীরা, আমার প্রিয় ছেলেমেয়েরা, আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছে। ছেলেমেয়েরা, আমরা যারা বিভিন্ন কলেজে সামনে আগামী বছরের শুরুর দিকে জানুয়ারি ফেব্রুয়ারির দিকে আমাদের টেস্ট পরীক্ষা হতে যাচ্ছে। আমাদের টেস্ট পরীক্ষায় বেতন মজুরি এবং উৎপাদন ব্যয় বিবরণী এই দুটা, এটা একটা অধ্যায়ের মধ্যে দুইটা ম্যাথ রয়েছে। দুইটাই থাকতে পারে অথবা যে কোনো একটা থাকতে পারে। তো আমরা আজকে সে আলোকে বেতন মজুরির ম্যাথটা করতে যাচ্ছি। ছেলেমেয়েরা, বেতন মজুরির এই ম্যাথের মধ্যে প্রথমে আছে হচ্ছে বেতন এবং মজুরি ভিত্তিক কিছু প্রশ্ন, এরপরে কর্মঘন্টা ভিত্তিক আছে। আমরা চেষ্টা করব যে ম্যাক্সিমাম আজকে করতে, হ্যাঁ, যেন আজকের পর আমরা ম্যাক্সিমাম বেতন মজুরি শেষ হয়ে যায়। ছেলেমেয়েরা, প্রথম কথা হচ্ছে বেতন মজুরি কি। ছেলেমেয়েরা, বেতন ও মজুরি, এই বেতন এবং মজুরি এটা আহ, সাধারণত দৈনিক হতে পারে, সাপ্তাহিক হতে পারে, মাসিক হতে পারে। তবে বিশেষ ক্ষেত্রে বেতনটা সাধারণত দৈনিক বা সাপ্তাহিক হয় না, বেতনটা হয় মাসিক। আর মজুরিটা কোনটা, মজুরিটা দৈনিক হয়, সাপ্তাহিক হয় এবং মাসিক হতে পারে। আর মজুরি এবং বেতনের মধ্যে একটু পার্থক্য আছে। বেতন সাধারণত মানসিক শ্রমের বিনিময় পায়, বেতন সাধারণত কি হয়, মানসিক শ্রমের বিনিময় পায়, এবং মজুরি সাধারণত শারীরিক শ্রমের বিনিময় পায়। শারীরিক শ্রম, যেমন ধরো শ্রমিক যারা আছে তারা কি করে, তারা কষ্ট করে, পরিশ্রম করে এবং টাকা উপার্জন করে। ধরো কোনো কোনো শ্রমিক আছে যে পণ্য আহ, জাহাজ থেকে খালাস করে আবার কি করে আরেকটা গাড়িতে তুলে দেয়, যেন ওই পণ্যগুলো সহজেই এক স্থান থেকে আরেক স্থানে রূপান্তর করা যায়, তাই না? ছেলেমেয়েরা, তাহলে বলো তো, বেতন সেটা কি মানসিক পারিশ্রমিক নাকি শারীরিক পারিশ্রমিক? বেতনটা মানসিক আর মজুরিটা শারীরিক। তবে ছেলেমেয়েরা, কোনো কোনো ক্ষেত্রে বেতন আবার শারীরিকও হতে পারে। যেমন ফর এক্সাম্পল, আমরা দেখি যে ধরো বাংলাদেশে পুলিশ আছে, তাই না? এই যে ধরো ধরো যারা ট্রাফিক পুলিশ আছেন, ওনারা কি শারীরিক পরিশ্রম নাকি মানসিক? এটা শারীরিক। আবার ওই একই পদে দেখা যায় ওনারা অফিসে জব করে, ওইটা কি মানসিক। অর্থাৎ এটার ভিন্নতা রয়েছে, এক একটার মধ্যে আর একেবারে কি রয়েছে, মিলও রয়েছে, তাই না? তো যাই হোক, আমরা বেতন মজুরির দুইটা উপাদান, মূল কথা হচ্ছে বেতন মজুরির উপাদান কয়টা, দুইটা। একটা হচ্ছে উপার্জন সমূহ আর একটা হচ্ছে কর্তন সমূহ। একটা কি উপার্জন সমূহ আর একটা কর্তন সমূহ। উপার্জন আমরা কিভাবে বুঝবো বা কিভাবে চিনবো? যদি প্রশ্নে লেখা থাকে মূল বেতন বা মজুরি, ওভারটাইম, কমিশন, যে কোনো প্রকার ভাতা, যে কোনো প্রকার ভাতা, যেমন প্রশিক্ষণ ভাতা, মহার্ঘ ভাতা, চিকিৎসা ভাতা, যাতায়াত ভাতা, হ্যাঁ, এই ইত্যাদি ভাতা কি বলে আমরা উপার্জন। আর সাধারণত এই যে আমরা মূল বেতন বা মজুরি, ওভারটাইম, কমিশন আর যে কোনো প্রকার ভাতা, উপার্জন ছাড়া বাকি সব তথ্যই হচ্ছে কর্তন। তো কর্তন গুলো আমরা কিভাবে বুঝবো? সাধারণত লেখা থাকে চাঁদা, দান, কর্তন, তহবিল বা ফান্ড। ক্লিয়ার? আমি তোমাদেরকে এক একজনকে এক একটা জিজ্ঞেস করছি, আমাকে বলবে এটা উপার্জন না কর্তন। যৌথ বীমা, এটা উপার্জন না কর্তন? মেহরান, কর্তন। দেখো ছেলেমেয়েরা, যৌথ বীমা কি দুইটার একটাও আছে? তার মানে আমরা কিভাবে বুঝলাম এটা কর্তন? সহজ কথা হচ্ছে এটা উপার্জনে নেই। কোথায় নেই? যেহেতু এটা উপার্জনে নেই, তার মানে এটা কর্তন, তার মানে কি এটা কর্তন। ক্লিয়ার সবাই? বলো। মুশফিক, কল্যাণ তহবিল, হ্যাঁ, কর্তন। যাতায়াত ভাতা, উপার্জন। শাওন, পরিপূরক তহবিল। ফাতেমা, প্রভিডেন্ট ফান্ড। মহার্ঘ ভাতা, মহার্ঘ ভাতা। কর্তন কেন রে বাবা? এই যে লেখা আছে তো সকল প্রকার ভাতা। বলো। চিকিৎসা ভাতা, মূল মজুরি, হবে না? হ্যাঁ, চিকিৎসা ভাতা, যাতায়াত ভাতা, ওভারটাইম, কমিশন, কল্যাণ তহবিল, ক্ষতিপূরণ তহবিল। তুমি বলো। মহার্ঘ ভাতা, উপার্জন। ছেলেমেয়েরা দেখো, উপার্জন হচ্ছে মূল বেতন বা মজুরি, ওভারটাইম, কমিশন এবং সকল প্রকার ভাতা। বেতন মজুরি দুটো উপাদান, একটা উপার্জন একটা কর্তন। ছেলেমেয়েরা, আমরা তোমাদের এক্সাম্পল দিয়েছিলাম কোন বোর্ড, বোর্ড থেকে প্রথম প্রশ্ন একটু বের করো। এবার তোমার মুখস্থ করছো? এটা মুখস্থ করো, এটা মুখস্থ করলে হবে। কোন বোর্ড এটা?
প্রথম প্রথম ম্যাথটা তুলেছ? ছেলেমেয়েরা, আমরা দিনাজপুর বোর্ড 2023-এর 10 নম্বর অঙ্ক বেতন মজুরি আছে। 10 নম্বর অঙ্কে দেখো, প্রথমে বলছে শ্রম ঘন্টা। এই দেখো তো, নাজিবের কত ঘন্টা? 400, আর নজরুলের 500। ছেলেমেয়েরা, তোমরা যদি বলো যে স্যার এই শ্রম ঘন্টাটা কোথায় কাজে লাগবে, এই শ্রম ঘন্টাটা আমাদের সাধারণত ওভার টাইমে কাজে লাগে। কোথায়? ওভার টাইমে। আচ্ছা, তার মানে এটা উপার্জন কর্তন সরাসরি না, এটা উপার্জনের একটা এন্ট্রি ওভার টাইমের ক্ষেত্রে কাজে লাগবে। ওকে, বলো মূল মজুরি। নিপা, এটা উপার্জন না কর্তন? উপার্জন। ফাতেমা, ছুটির দিনের ভাতা, এটা উপার্জন না কর্তন? ফাতেমা, ফাতেমা, উপার্জন। বলো এই রাইসা, যাতায়াত ভাতা, হ্যাঁ জোরে। শাওন, ওভার টাইম, উপার্জন। সাইমা, প্রভিডেন্ট ফান্ডে নিয়োগকর্তার দান। ছেলেমেয়েরা খুব মনোযোগ দিয়ে শুনবে, এখন একটা গুরুত্বপূর্ণ কথা বলবো, সেটা খুব ভালো করে শুনতে হবে। আমরা বেতন মজুরির কয়টা উপাদান বলেছি? দুইটা, একটা উপার্জন আর একটা কর্তন। ছেলেমেয়েরা, এই উপার্জন এবং কর্তন, এই বেতন মজুরির একটা এন্ট্রি আছে যেটা একবার উপার্জনও যাবে আবার কর্তনও যাবে, উপার্জনও যাবে আবার কর্তনও যাবে। সেই এন্ট্রিটার নাম হচ্ছে প্রভিডেন্ট ফান্ডে নিয়োগকর্তার দান। বলো সবাই, কি কোন ফান্ডে? ছেলেমেয়েরা, যদি প্রভিডেন্ট ফান্ডে নিয়োগকর্তার দান থাকে, কোথায় নিয়োগকর্তার দান? প্রভিডেন্ট ফান্ডে নিয়োগকর্তার দান থাকবে, সেটা একবার উপার্জন হবে আবার কর্তন হবে। আচ্ছা শুনো ছেলেমেয়েরা, কিন্তু প্রভিডেন্ট ফান্ড যদি নিয়োগকর্তা না থাকে, তাহলে এটা কি উপার্জন না কর্তন? কর্তন। কিন্তু প্রভিডেন্ট ফান্ডে নিয়োগকর্তা প্রতিষ্ঠান বা ব্যবসার মালিক যদি দান করেন, সেটা একবার উপার্জন হবে আবার কর্তন হবে। সবাইকে বুঝতে পেরেছ? তাহলে বলো তো মেহরান, এমন একটা এন্ট্রি যেটা উপার্জনও যাবে কর্তনও যাবে, সেটার নাম কি? আচ্ছা ছেলেমেয়েরা, আমরা অঙ্কটা শুরু করব, সবাই খুব দ্রুত আমাদের সাথে করবে। ওকে ছেলেমেয়েরা, আমরা মূল অঙ্কটা করতে যাচ্ছি। লক্ষ্য করো, খুবই সহজ অঙ্ক, সব করতে হবে। হ্যাঁ ছেলেমেয়েরা, কতজন শ্রমিক? দুজন। আমরা দুইটা টাকার ঘর দিচ্ছি। এই প্রথম শ্রমিকের নাম কি? নাজিম। তারপর নজরুল। লিখো এখানে। খুব মনোযোগ দাও, আমি আমি অঙ্ক শেষ করব, তোমাদের অঙ্ক শেষ করতে হবে। হ্যাঁ ছেলেমেয়েরা দেখো, আমরা এখানে উপরে লিখবো যে প্রতিষ্ঠানের নাম কি? আচ্ছা, আমরা লিখবো এর প্রতিষ্ঠানের, হ্যাঁ, বেতন মজুরি। ওকে, বেতন মজুরি নির্ণয় করা হলো, এতটুকু লিখতে হবে। যখন আমরা এই বেতন ও মজুরি করব, তখন আমরা শুরুতে লিখবো উপার্জন সমূহ। কি লিখবো বলো? উপার্জন সমূহ। আবারও তোমাদের অবগতির জন্য জানিয়ে রাখছি ছেলেরা মেয়েরা, আমরা দিনাজপুর বোর্ড 2023 হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের 10 নম্বর অঙ্ক বেতন মজুরি সমাধান করছি। ছেলেমেয়েরা বলো আমাকে, উপার্জন সমূহ সবার লেখা হয়েছে? বলো রাইসা, আমাদের এই অঙ্কের প্রথম উপার্জনের নাম কি? মূল মজুরি। কি লিখবো বলো তো প্রথমে? মূল মজুরি। বলো মূল মজুরি কত টাকা দেয়া আছে? 4000, 5000। যার যার ঘরে সেই টাকা বসিয়ে দিব। 4000, 5000। এবার বলো ফাতেমা, এই মূল মজুরির পরের উপার্জনটার নাম কি? হ্যাঁ, ছুটির দিনের ভাতা। ছুটির দিনের ভাতা। টাকাটা কি দেয়া আছে? কত?
400 500। আবারও বলে রাখি, আমাদের বেতন মজুরিটা পাওয়ার জন্য আমাদের প্রথমে জানতে হবে যে উপার্জনগুলো কি কি। উপার্জনগুলো হচ্ছে মূল বেতন বা মজুরি, ওভারটাইম, কমিশন, যে কোনো প্রকার ভাতা। অর্থাৎ প্রশ্নে যদি মূল বেতন বা মজুরি থাকে, ওভারটাইম থাকে, কমিশন থাকে, যে কোনো প্রকার ভাতা থাকে, সেগুলো উপার্জন ধরে নিব। আর এর বাইরে যা আসবে সব আমরা কর্তন ধরে নিব। ওকে, তাহলে প্রথমে মূল মজুরি লিখেছি, তারপর ছুটির দিনের ভাতা, তারপর নাম কি যাতায়াত ভাতা। ছেলেমেয়েরা টাকাটা কি দেয়া আছে না পার্সেন্টেজ দেয়া? টাকা দেয়া আছে। যাতায়াত ভাতা কত? 400 আর 1000। তারপরটা বলো। প্রভিডেন্ট ফান্ডে নিয়োগকর্তা দান। ছেলেমেয়েরা এই একটা এন্ট্রি যে প্রভিডেন্ট ফান্ডে নিয়োগকর্তা। আচ্ছা, ওভারটাইমটা যাতায়াত হতে লিখেছি, ওভারটাইম করে ফেল, ওভারটাইম সমস্যা নেই। ওভারটাইম ছেলেমেয়েরা ওভারটাইম কি টাকা দেয়া না ঘন্টা দেয়া? ঘন্টা দেয়া। কত ঘন্টা? 40 ঘন্টা 50 ঘন্টা। সবাই একটু মনোযোগ দিয়ে শুনবো। দিনাজপুর বোর্ড 2023 এর ওভারটাইমটা সবাই একটু ভালো করে শিখে নিই। ছেলেমেয়েরা দেখো, খুব মনোযোগ দাও। বলা আছে কি যে নাজিম কত টাকা মূল মজুরি পেয়েছে? 4000 টাকা। এবার মিম আমাকে বলো সে কত ঘন্টা কাজ করে? 40 ঘন্টা। 40। প্রশ্ন দেখো, প্রশ্ন দেখো। না, আমি সেটা বলছি না, মূল প্রশ্নটা কোথায়? ও মোট কত ঘন্টা কাজ করেছে? হ্যাঁ, 400 ঘন্টা কাজ করেছে। কত ঘন্টা? এটা কি 400 হবে না 40 হবে? হওয়ার কথা, কারণ 16 ঘন্টা দৈনিক কাজ করে, এটা তো খুবই। আচ্ছা, যাই হোক, আমরা প্রশ্ন অনুসারে করছি। ছেলেমেয়েরা সবাই একটু মনোযোগ দাও। দেখো, বলছে কি যে নাজিম এই 4000 টাকা পেয়েছে কত ঘন্টা কাজ করে? 400 ঘন্টা কাজ করে। আমরা 1 ঘন্টা আগে বের করব। রাইসা, 1 ঘন্টায় কত টাকা পায় সেটা আমরা কিভাবে বের করব? দাও, 4000 ভাগ 400 দাও তো সবাই। কত টাকা? এই ছেলেমেয়েরা 1 ঘন্টায় প্রত্যেক শ্রমিক কত টাকা পায়? 10 ঘন্টা। এটা হচ্ছে স্বাভাবিক। এটা কি স্বাভাবিক? দেখো, প্রশ্নের শেষের দিকে লেখা আছে ওভারটাইম মজুরির হার স্বাভাবিক মজুরির দ্বিগুণ। তোমরা কি খেয়াল করেছো? ওভারটাইম মজুরির হার স্বাভাবিক মজুরির দ্বিগুণ। ছেলেমেয়েরা এখানে আমি ওভারটাইমটা দেখাচ্ছি, সবাই মনোযোগ দাও। ওভারটাইম ছেলেমেয়েরা প্রথমে আমি নাজিমের বের করে দেখাচ্ছি, তোমরা নজরুলটা নিজেরা করবে। প্রথমে আমরা কি করব? এই মাসে নাজিম কত টাকা মজুরি পেয়েছে? 4000। কত টাকা বলো? এই 4000কে আমরা প্রথমে কত দিয়ে ভাগ দিব? 400। তাহলে আসলো কত? 10 টাকা। ছেলেমেয়েরা 1 ঘন্টায় কত টাকা পায়? 10 টাকা। এটা হচ্ছে স্বাভাবিক ক্ষেত্রে। কিন্তু যখন তারা রাত জেগে পরিশ্রম করবে, কঠোর পরিশ্রম করবে, তখনও কি আমরা ঘন্টা প্রতি 10 টাকা দিব? না, আরেক প্রশ্নে বলে দিয়েছে ওভারটাইম মজুরি স্বাভাবিক মজুরির দ্বিগুণ। প্রশ্নের শেষের দিকে তোমরা কি লাইনটা পেয়েছো? তাহলে দ্বিগুণ মানে কত টাকা? 20 টাকা। তাহলে আমাদের এই স্বাভাবিক ঘন্টা প্রতি পায়, সরি, ওভারটাইম ঘন্টা প্রতি পায় কত টাকা? 20 টাকা। এরকম কত ঘন্টা কাজ করেছে লেখা আছে? 40 ঘন্টা। এই বিশেষে এখন কত গুণ করব? 40 গুণ করব। কত? এটা হচ্ছে এই ওভারটাইম কার? এটা নাজিমের। আর এবার তোমরা সবাই নজরুলের বের করো। সবাই প্রত্যেকে আমি ক্যালকুলেটর চেক করব। বের করো সবাই। কত? সবার কি 1000 এসেছে? আর উপার্জন আছে নাকি নেই? হ্যাঁ ছেলেমেয়েরা, আমরা বলেছি যে এমন একটা এন্ট্রি আছে যেটা একবার উপার্জনও যাবে, কর্তনও যাবে। সেটা হচ্ছে প্রভিডেন্ট ফান্ডে নিয়োগকর্তার দান। প্রভিডেন্ট ফান্ডে নিয়োগকর্তা, সেটা একবার উপার্জন হবে আবার কর্তনও হবে। কত পার্সেন্ট? 10%। আমরা এই পার্সেন্টেজ করবো সবসময় যার যার মূল মজুরির উপর। কত? 400 500। আর কি উপার্জন আছে? নাই। এবার আমরা যোগফল আমি যেটা যাবো, এটা কত? 6000।
এই বরাবর লিখবো মোট উপার্জন। এবার লিখবো কর্তন সমূহ। হয়েছে? ছেলেমেয়েরা বলো তো প্রথম কর্তনটার নাম কি? ছেলেমেয়েরা আমরা এখানে কি করবো? প্রভিডেন্ট ফান্ড লিখবো শুধু। দেখো তো প্রভিডেন্ট ফান্ডে কি শ্রমিকটা দান করেছে? তাহলে শ্রমিকটা কত পার্সেন্ট দান করেছে? কত? 5%। আর নিয়োগকর্তা 10। তাহলে 5 আর 10 কত হলো? 15। আমরা এটা একসাথে দিয়ে দিব। এই প্রভিডেন্ট ফান্ড লিখে আমার কথা বুঝতে পেরেছো সবাই? দেখো ছেলেমেয়েরা প্রশ্নের দিকে তাকিয়ে দেখো, প্রভিডেন্ট ফান্ডে নিয়োগকর্তা দান করেছে 10% আর শ্রমিকটা দান করে 5%। তো আমরা দুইটা প্রভিডেন্ট ফান্ডে লিখে আমরা একসাথে যোগ করে দিব। 10% আর 5% হলো কত? কত? 15% বের করে দিব। প্রশ্নটা দেখো, মানে দুইবার প্রভিডেন্ট ফান্ড লিখলে এটা কেমন না? এটা আমরা একবারই লিখবো। প্রশ্নটা একটু বলো, দেখো তো নিয়োগকর্তার দান কত আর কর্মীর দান কত? 5%। তাহলে দুটো মিলে কত হলো? বের করে এটার উপর 15%। হ্যাঁ, সব মূল মজুরির উপর, যে কোনো পার্সেন্টেজ সব মূল মজুরির উপর। টাকা থাকলে টাকা লিখে দিবা, আর পার্সেন্টেজ থাকলে যার যার মূল মজুরি বা বেতনের উপর। হ্যাঁ, কত? একজনের 600 আর একজনের 750। হয়েছে? কর্তন একটাই? ও আচ্ছা, তাই? হ্যাঁ, ঠিক। এখানে লিখবো মোট কর্তন। ছেলেমেয়েরা এখন আরেকটু বাকি আছে, খুবই সহজ ম্যাথ। জাস্ট উপার্জন এবং কর্তন গুলো যদি আমরা চিনতে পারি তাহলে হয়ে যাবে। আর ওভারটাইম বের করাটা যা, আর কিছুই না। এই ছকের নিচে আমরা লিখবো অতএব নিট, এখানে বেতন লেখা না মজুরি লেখা? মজুরি সমান মোট উপার্জন মাইনাস মোট কর্তন। আমার জায়গা নেই, জন্য আমি এটা দ্বিতীয় লাইনে লিখেছি। ছেলেমেয়েরা খুব ভালো করে শোনো, নেট মজুরি সমান হচ্ছে মোট উপার্জন মাইনাস মোট কর্তন। নেট মজুরির সূত্রটি কি বলো আবার? আবার বলো। তাহলে আমরা মোট উপার্জন হচ্ছে এই 6000 আর কত না, 6000 যোগ কত? 8000, তাই না? আর মোট কর্তন হচ্ছে এখানে কত? 600 যোগ 750। বুঝতে পেরেছো কিনা বলো? এই দেখো, এই যে মোট উপার্জনটা এখানে লিখেছি আর এই মোট কর্তনটা লিখেছি, বিয়োগ করে দাও। এটা 14000। 14000 মাইনাস 1350 কত? 12650 টাকা দিয়ে দাও। ব্যাস, শেষ। এটা হচ্ছে মূল অঙ্কটা। এটা হচ্ছে কি মূল অঙ্ক। ছেলেমেয়েরা আমরা জাবেদা শিখবো, তবে আরো কয়েকটা অঙ্ক শিখে নিই, তারপর আমরা জাবেদা শিখবো, ঠিক আছে? ছেলেমেয়েরা যারা ক্লাস প্রথম থেকে একেবারে আমাদের ক্লাসটা দেখছো, তাদের দুটো বিষয় প্রথমে মাথায় রাখতে হবে। একটা হচ্ছে উপার্জন সমূহ, আর একটা হচ্ছে কর্তন সমূহ পারতে হবে। যদি আমরা উপার্জন গুলো পারি তাহলে আমাদের জন্য বাকি সব সহজ হয়ে যাবে। ক্লিয়ার? আর একটা কথা মনে রাখতে হবে যে এমন একটা এন্ট্রি আছে যেটা একবার উপার্জনও যাবে কর্তনও যাবে, সেই এন্ট্রিটার নাম কি? প্রভিডেন্ট ফান্ডের মালিক বা নিয়োগকর্তার দান। ছেলেমেয়েরা আজকে এই পর্যন্ত শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে অসংখ্য ধন্যবাদ।